বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সুপারিশ দিতে সেদিন পর্যন্ত সময় চেয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি। ভোটে দেরি হলে বসে থাকবে না বিএনপি, হুঁশিয়ারি নেতাদের। টালবাহানা না করে দ্রুত নির্বাচনের দাবি। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি, সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয় দরকার নির্বাচন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকা জব্দ। সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান দুদকের। ডিএনএ রিপোর্টে আটকা আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। বরগুনার ঘটনায় পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এবং গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু বাড়ছেই, নিহত বেড়ে 413 জন। আক্রমণ আরও জোরদারের হুঁশিয়ারি নেতানিয়াহুর। স্বাগত সান্ধ্যবাজারে। শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে। প্রথম দিন বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনা হবে। এখন পর্যন্ত 15টি রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তবে সুপারিশ জমা দেয়নি বিএনপি, জামায়াত ও এনসিপি। এজন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছে দল তিনটি। ঐক্যমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গত 15 ফেব্রুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 13 মার্চের মধ্যে জানাতে বলা হয়। 38টি রাজনৈতিক দলের কাছে সুপারিশগুলো পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত 15টি রাজনৈতিক দল তাদের মতামত আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। আর বাকি দলগুলো তারা সময় চেয়েছে। বিএনপি, জামাত, এনসিপি তারা কেউই রিপোর্ট না, মতামত তারা এখনো জমা দেয়নি। তারা মৌখিক আলোচনায় কমিশনের কাছে আরো কিছুটা সময় চেয়েছে। সেই কিছুটা হয়তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে। নানা উছিলায় নির্বাচন বিলম্ব করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা এর পেছনে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বলেছিলেন মানুষের অধিকার ফিরিয়ে দেবে। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হালাল বলেন, সংস্কারের নামে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগে বিলম্ব করছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে এই মুহূর্তে দরকার নির্বাচন। যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার এগিয়ে নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি, সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয় দরকার নির্বাচন। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। লন্ডনে অনেকটাই ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কবে দেশে ফিরবেন তিনি। এই অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সাথে ঈদ করতে যাচ্ছেন বেগম জিয়া। এদিকে বিদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুযোগ পেয়ে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী সমর্থকরা। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির 8 তারিখ থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে অবস্থান করছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।
পরিবারের সদস্যদের কাছে থেকেই নিচ্ছেন চিকিৎসা। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়ম করে বাসায় যেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে দেখে আসছেন চিকিৎসক দল। পাশাপাশি আপনজনদের সেবায় অনেকটাই ভালোর দিকে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ব্যাপারে এখন টিভির সঙ্গে কথা বললেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শারীরিক সুস্থতা অনেকটা বেড়েছে এবং আমরা আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদযাপন করার সুযোগে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাস করা বিএনপি কর্মী সমর্থকরা। আমরা প্রবাসীরা স্পেশালি আমাদের সার্থক হয়েছে, আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন করে যে আমরা ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে আসতে পেরেছি এবং একসাথে আমরা ইনশাল্লাহ আমরা ঈদ করবো আপনারা সবাইকে নিয়ে, এটা আমরা গ্রেটফুল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতা সহ একাধিক অসুস্থতায় ভুগছেন। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে সরকারি প্লট নেয়া, বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ও ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ আরও কিছু সম্পত্তি ক্রয়কে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও মামলার অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলাম শেখ হাসিনা বোন শেখ রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন জানান। আবেদনে বলা হয়, এসব ব্যাংক হিসাবের অর্থ স্থাবর অস্থাবর সম্পত্তি বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি মনে করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দেন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার ৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। এদিকে ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। মুন্সিগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের বিরুদ্ধেও ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। অবরুদ্ধ করা ৩১টি ব্যাংক হিসাবের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের নামে থাকা ব্যাংক হিসাবের টাকার সংখ্যাই বেশি। জাহিদ হাসান, এখন, ঢাকা।
বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ডিয়ার বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তারা এই বক্তব্য সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় তিনি আরও বলেন, খাদের কিনার থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি, স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক, অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টাররা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 5 দিন অতিবাহিত হয়ে গেলেও শেষ হয়নি পুলিশি কার্যক্রম। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, ডিএনএ রিপোর্টে আটকে আছে চার্জশিট প্রস্তুতের কার্যক্রম। তবে 2-1 দিনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিশ্বজিৎ বাপির তথ্যছবিতে বিস্তারিত। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ শিশুটির মৃত্যু হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। যে ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। দ্রুত বিচারের আশ্বাস দেয় রাষ্ট্র। সরকারের পক্ষ থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 5 দিন অতিবাহিত হলেও শেষ হয়নি পুলিশি তদন্ত। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মামলার যাবতীয় প্রস্তুতি থাকলেও ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশিট আটকে আছে। ডিএনএর যে নমুনা এখনো রেজাল্টটা আসেনি, রেজাল্ট আসার সাথে আমি মনে উইদিন 15 কার্য দিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ করা যাবে এবং এই আসামিদের, এই নরপিশাচদের সর্বোচ্চ ক্যাপিটাল শাস্তি আমরা আশা করি যে ফাঁসি হবে। চার্জশিট জমা দিলেও 15 দিনের মধ্যেই মামলার কার্যক্রম শুরু হবে বলে জানান সরকারি পাবলিক প্রসিকিউটর। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ে পুলিশ কর্তৃপক্ষ মামলার ইনভেস্টিগেশন শেষ করে তিনি আদালতে তার রিপোর্ট প্রেরণ করবেন। আর আদালতে রিপোর্ট প্রেরণ করার পরে এই মোকদ্দমাটা বিচারের জন্য নারী ও শিশু ট্রাইব্যুনালে আসবে। এরই মধ্যে আসামি হিটু শেখ সহ 4 আসামির রিমান্ড শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি, বেশ কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা এখন যাচাই বাছাই করছি। আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে ডিএনএ রিপোর্ট ছাড়াই মামলার বিচার কাজ শুরু করার বিধান যুক্ত করে বৃহস্পতিবার সংশোধিত আইনের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি। এখন মাগুরা। বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার 1 সপ্তাহ পর বাবাকেও হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে বলা হয়েছে। বরগুনায় হিন্দু পরিবারের 7ম শ্রেণীর কিশোরীকে সৃজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ ও ধর্ষণ করে। কিশোরীর বাবা থানায় সৃজিত সহ 2 জনের নামে মামলা করে। পরে কিশোরীর পরিবারকে মামলা তুলে দিতে হুমকি দেয় আসামি পক্ষ। এরপর 11 মার্চ বাড়ির পাশের ঝোপ থেকে কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এন্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন। বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার, ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। গালিব যমুনার বুকে নতুন রেল সেতু দিয়ে নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট। 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ, এবং এরই মধ্য দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতের নতুন একটি দিক কিন্তু উন্মোচিত হলো।
মিমা, জানেন যে এতদিন পর্যন্ত যে যমুনা বহুমুখী সেতুটা ছিল, এখন যেটা আছে সেটা সড়ক রেলপথ একই সাথে হওয়ার পরেও কিন্তু প্রচুর সময় লাগতো। সেই সময় যেরকম এরকম কমে আসবে, একই রকমভাবে এই সেতু ডাবল লাইন হওয়ার কারণে পণ্য পরিবহনে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, যে কারণে সরকারের রাজস্ব কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সবকিছু নিয়ে সিফাত শাহরিয়ারের একটি প্রতিবেদন রয়েছে। ডুয়েল গেজ ডাবল ট্র্যাক, দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। উদ্বোধনের পরপরই ট্রেনে চড়ে সেতু পার হন সেতুর সাথে যুক্ত দেশি বিদেশি নির্মাণ সঙ্গী, বাংলাদেশ রেলওয়ে ও জাইকার কর্মকর্তারা। যোগ হন স্থানীয়রাও। বাড়ির কাছে নতুন স্টেশন আর রেল সেতু চালুতে খুশি তারা। আগে তো অনেক সমস্যা হইতো, কারণ আমরা যখন যাইতো সময় লাগতো, ট্রেন ক্রসিং হইতো। এখন ক্রসিং হবে না, দুইটা লাইন, একটা যাবে একটা আসবে। আনন্দ লাগতেছে, অবশ্যই আনন্দ লাগতেছে, কারণ বাড়ির পাশে নতুন রেল স্টেশন উদ্বোধন করতেছে। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে যাত্রা করার ট্রেন থামে সিরাজগঞ্জের সায়দাবাদ গিয়ে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু পার হতে সময় লাগে 3 মিনিট। উত্তর জনপদের মানুষ বলছে এটি তাদের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করবে। এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা অভাবনীয় উন্মুক্ত দুয়ার খুলে দেবে, অর্থনৈতিক, আর্থসামাজিক। যে সমস্ত পণ্য সামগ্রী আসবে অনেক সস্তায় আসবে, পণ্যের মূল্য কমে যাবে এবং ট্রেনের ভ্রমণ মানুষ খুবই আগ্রহী এবং নিরাপদের সঙ্গে ভ্রমণ করতে পারবে। বাণিজ্যিক এবং শিল্প সুবিধাগুলো যেগুলো আছে সেগুলোর আমরা ভোগ করতে পারবো। সেতুর সিরাজগঞ্জ প্রান্তে আয়োজিত সংবাদ সম্মেলনে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের পাশাপাশি এই পথে চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেন। তাতে রেলওয়ের রাজস্ব বাড়ার আশা তার। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধ কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে। এর আগে টাঙ্গাইল প্রান্তে আয়োজন করা হয় উদ্বোধনী সমাবেশের, যেখানে তুলে ধরা হয় শুরু থেকে এই অবকাঠামো নির্মাণের সব চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম ট্রেন হিসেবে এই ট্রেনটি ঢাকায় যাত্রা করবে। আজকে এই ডাবল লাইনের রেল সেতুটি উদ্বোধন করে দেওয়া হলেও এর পূর্ণ সুবিধা পেতে হলে, সুফল পেতে হলে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যে সিঙ্গেল লাইনটি রয়েছে তাকে ডাবল লাইন করতে হবে। সিফাত শাহরিয়ার, এখন টাঙ্গাইল। 2026 সালের জুন মাসের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে কাজ শেষ হতে আরও 1 বছরের মতো সময় লাগবে এবং সেই সময়টা বাড়ানো হয়েছে, তবে খরচ কিন্তু বাড়ছে না। এবং এই সব কিছু মিলে তাদের পক্ষ থেকে তারা আসলে এটিই কিন্তু জানিয়েছে। তবে মিম যেটা হচ্ছে যে সরজমিনে গিয়ে দেখা গিয়েছে যে কাজ অনেক ধীর গতিতে চলছে, যে কারণে বিশেষজ্ঞরা বলছেন খরচ না বাড়লেও যেই ঋণ নিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে তার যে দায় দেনা সেটি কিন্তু বেড়ে যেতে পারে। এ নিয়ে সিউলের একটি প্রতিবেদন রয়েছে। 2009 সালে নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এর 2 বছর পর প্রথমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইতালথায়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের 8,703 কোটি টাকার চুক্তি হয়। মেয়াদ ছিল 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন।
ওই কোম্পানি 2 দিন খোলে আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে। আর 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে, অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল। আগে আছিল 6-7 হাজার লোক আছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 দিন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা বাজেটটা না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক চলতেছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও 2টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। 2টা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনার জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে। যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাওলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ। গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে, তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। বাংলাদেশিদের জন্য ওমরার ভিসা বন্ধ করেনি সৌদি আরব, তবে কমিয়ে আনার কারণে হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে মিলবে ভিসা, এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে ওমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি করেছে হাব। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবছর রমজানে বাংলাদেশ থেকে 1 লাখ মানুষ ওমরাহ পালনে সৌদি যান, কিন্তু এবার ঘটেছে বিপত্তি। চলতি মার্চের প্রথম সপ্তাহ থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ওমরা ভিসা 10% নামিয়ে আনে সৌদি সরকার। এতে বিপাকে পড়েছেন ওমরার অপেক্ষায় থাকা প্রায় 20,000 যাত্রী। অগ্রিম উড়োজাহাজ ভাড়া ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে আসলে পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। উত্তরের রাষ্ট্রদূত জানান, ভিসা বন্ধ করেনি সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। কোটা পূর্ণ হয় ভিসার হার কমিয়েছে তারা। তবে ওমরাহ এজেন্সিগুলো যদি ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে, তাহলেই মিলবে ভিসা। কাজ করতে হবে কি,
সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। এটা অ্যাম্বাসেডারের লিখিত ওনার অডিও আছে। এছাড়া বিমান টিকিটের টাকা ফেরতে বাংলাদেশ বিমান রাজি হলেও সৌদি এয়ারলাইন্স তারিখ পরিবর্তনের কথা বলছে, তবে তা মানতে নারাজ হাব। ওমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি হাবের। বাংলাদেশ বিমান আমাদের সাধ্যের এতে রাজি হয়েছে, কিন্তু সৌদি এয়ারলাইন্স এখনো রাজি হয় না। তারা রিফান্ড দিয়ে দেন, যেহেতু বিষয়টা হচ্ছে না। এবং এক এক টিকিটের দাম নির্ধারণ হচ্ছে 1,30,000 থেকে 40,000 টাকা, তখন টিকিটের দাম থাকবে 75,000 টাকা। এই যে 60,000 টাকার ব্যবধান, সেই কারণে তারা এটা চালাকি করে টিকিটটা রিফান্ড না দিয়ে ডেট চেঞ্জের কথা বলছেন। আমি মনে করি অবশ্যই যাদের যাত্রা বাতিল হবে তাদের সকলে এয়ারলাইন্স থেকে টাকাটি রিফান্ড পাওয়া উচিত। বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীগণ যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে পারেন, সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ধর্ম উপদেষ্টা। সর্বদা তৎপর রয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ঈদের সাজে নিজেকে রাঙাতে নতুন পোশাকের দোকানে ভিড় করছেন নগরবাসী। ঈদ ও বৈশাখের কথা চিন্তা করে আরামদায়ক পোশাক কিনছেন ক্রেতারা। রমজানের শেষ 10 দিনে আরও জমজমাট কেনাবেচার আশা ব্যবসায়ীদের। আরও জানাবেন শাহিনুল ইসলাম সাগর। রাজধানীর শপিং মলগুলোর প্রতিটি দোকানেই সাজানো বাহারি নকশার নতুন পোশাক। ঈদ আনন্দ উদযাপনে এসব পোশাক কিনতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে নগরবাসীর। 15 রোজার পর থেকেই বেড়েছে ঈদের কেনাকাটা, তবে এখনও নারী ও শিশুর পোশাক বিক্রি বেশি। যার যখন যেটা যে শোরুমে ভালো লাগছে ওইটাই কেনা হচ্ছে। দরদাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে, কেনাকাটা করার ক্ষমতার মধ্যেই মোটামুটি। গরম পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখন গরমের পোশাকের দিকেই আসলে ঝুঁকতেছি। নতুন পোশাক কেনার বায়না পূরণ হওয়ায় খুশি শিশুরা। ঈদের পর পহেলা বৈশাখ হওয়ায় দেশি পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। এবার পোশাকের দাম ও নকশা নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা। কিনতেছি ড্রেস, যেটাই পছন্দ করি সেটাই কিনতেছি। ড্রেস কিনছি একটা, তো এখানে জুতা দেখতে আসছি। আমরা সবাই ফ্যামিলি জামা জুতা এগুলো কিনছি। আমার আম্মু ভালো বুঝে আর আমার পছন্দ সে আমি কিনছি। বিক্রেতারা বলছেন সামনে গরমের কথা ভেবে আরামদায়ক কাপড় তুলছেন তারা। প্রায় অনেকগুলো ডিজাইনের আপনার শার্ট আসছে, রেগুলার ফিটিং এর শার্ট, ক্যাজুয়াল ফিটিং এর শার্ট, বিভিন্ন ধরনের। প্রাইস কালেকশন একটু ভেরি করে কালেকশনগুলো করি, যেন হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি। রমজানের শেষ 10 দিনের বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। আগামী বাজেটে ব্যক্তি পর্যায়ের আয়করে শতাংশের হার বাড়ানো হবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। করদাতা বাড়াতে যোগাযোগ বাড়ানো হবে মাঠ পর্যায়ের প্রশাসনেও। আর এইচএস কোডের জটিলতা নিরসনে প্রয়োজনে কাস্টমসে এনবিআর এর প্রতিনিধি পাঠানো হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। দেশে 1,13,00,000 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে রিটার্ন দিয়েছে মাত্র 41 লাখ। এনবিআর বলছে কাস্টমসের আয় কমিয়ে প্রত্যক্ষ করের দিকে নজর বাড়াবে তারা। চলতি অর্থবছর প্রথম 3.5 লাখ টাকার উপর কর নেই, তবে স্ল্যাব অনুযায়ী ধাপে ধাপে বাকি অর্থের উপর 25% হারে কর বসে, যেটি বাড়বে আগামী অর্থ বছরে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর বলছে অনলাইন অডিট পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরনো করদাতাকে ফাইল ঘাটাঘাটির জটিলতায় না ফেলে যারা রিটার্ন দিচ্ছেন না তাদেরকেই করের আওতায় আনতে বেশি জোর দিচ্ছেন তারা। আমরা কিন্তু ভ্যাটের অডিট এবং ট্যাক্সের অডিট বন্ধ রাখছি গত 6 মাস ধরে। আমি আসার পর থেকে আমরা বলেছি অটোমেটেড পদ্ধতিতে আমরা অডিট সিলেকশনটা অটোমেটেড করব, তারপর অডিট শুরু হবে। তো এটার উদ্দেশ্যই হচ্ছে এই যে আপনি হঠাৎ করে চিঠি পেয়ে যান, কারণ আপনার আমার পছন্দ হয় না, আপনাকে প্রতি বছর একবার করে টাকা, এটা বন্ধ হয়ে যাবে আর কি। মঙ্গলবার প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় ঢাকা চেম্বার, কৃষি ও রাসায়নিক খাত এবং সেবা খাত সহ বিভিন্ন সংগঠন। দাবি উঠে আসে করমুক্ত আয়ের সীমা বাড়ানো, স্থানীয় উৎপাদন ও আমদানি পণ্যে ভ্যাট শুল্ক কমানোর নানা দাবি। এইচএস কোডের জটিলতা নিয়েও আসে নানা অভিযোগ। 89, 90, 117, 118 এবং 120 ধারা উল্লিখিত উৎসে কর কর্তন আরো কমিয়ে যৌক্তিক করতে হবে। প্রত্যেক সময়ে কারেন্সি ডিভ্যালুয়েশন, ওয়েজেস এন্ড আদার ইনফ্লেশনারি প্রেসারের জন্য আমাদের কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এরই সাথে যোগ হয়েছে হচ্ছে ভেরি আনফরচুনেটলি সাপ্লিমেন্টারি ডিউটি।
এ সময় এইচএস কোডের জটিলতা কমেছে দাবি করে এনবিআর চেয়ারম্যান বলেন, যেটুকু আছে সেটা ভুল বোঝাবুঝি। যদি আমরা এখান থেকে কোঅর্ডিনেট না করি, মনিটর না করি, তাহলে কিন্তু মিসইউজ হবেই। যদি আমার লোকেরা যদি মনে করে যে আমাকে দেখার কেউ নাই, তাহলে কিন্তু এই মিসইউজগুলো হবে। আমরা যেহেতু অটোমেটেড এনভায়রনমেন্টে আছি, আমরা সিস্টেম জেনারেটেড এটা নিতে পারি এবং এগুলো চেক করতে পারি। কিছু ক্ষেত্রে লাগলে এখান থেকে টিম পাঠাইতে হবে। ভ্যাট ও কর নিয়ে তৃণমূলে অস্পষ্টতা রয়েছে স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন, পর্যায়ের কর ব্যবস্থাপনায় ভ্যাট কর্মকর্তা ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমাতে কাজ করবে এনবিআর। স্থানীয় প্রশাসনের যত প্রোগ্রাম হয়, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লোকজন থেকে থাকা। মাঝের মাহবুব, এখন ঢাকা। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হলো। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এই কমিটির প্রথম 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 27 আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত 4 মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের 1752 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি 172টি অভিযোগ। এরই মধ্যে প্রায় 1.5 শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। ইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আগামীকালের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি মনির হোসেন। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, এনআইডি সেবাকে ইসিতে রাখতে কমিশনের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন তারা। এর আগে এনআইডি সেবা ইসিতে রাখতে দেশব্যাপী স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে কমিশনের বিভিন্ন পর্যায়ে আমাদের কথা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে রেখেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে রেখেছেন এবং সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারে ক্লিয়ার যে কমিশনের এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। সৈয়দপুরে প্রসাধন সামগ্রীর বাজার ক্রমেই বড় হচ্ছে। বিদেশি পণ্যের পাশাপাশি কদর বেড়েছে দেশীয় প্রসাধনের। মানসম্পন্ন হওয়ায় দেশীয় প্রসাধনী পণ্যের দিকে ঝুঁকছেন নারীরা। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত 2 কোটি টাকার প্রসাধনী পণ্য বিক্রি হচ্ছে সৈয়দপুরের বাজারে। মহসিন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ঈদ ঘনিয়ে আসছে, কাপড় জুতার দোকানের ভিড় বাড়ছে। একই সাথে ভিড় বাড়ছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। পাইকারি থেকে শুরু করে খুচরা সব দোকানেই ক্রেতা সমাগম বাড়ছে। নীলফামারীর সৈয়দপুরের প্রসাধনীর বাজার পুরো বিভাগ জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু সহ সব ধরনের প্রসাধনী পণ্য। পাশাপাশি আশেপাশের অন্তত 8টি উপজেলা থেকে আসেন খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা। প্রসাধনীতে বিদেশি পণ্যের পাশাপাশি কয়েক বছর ধরেই দেশীয় পণ্য সমানতালে প্রতিযোগিতা করে যাচ্ছে। তবে অনেকে বিদেশিও পছন্দ করে, আমরা বরাবরই দেশিটা। দেশীয় যে আপনার কাশ্মীরি, কাবেরি, মমতাজ, এগুলো অনেক ভালো ভালো। মমতাজ তো অনেক পুরাতন। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের দাবি, আগের বছরের তুলনায় এবছর এখনো ততটা জমে ওঠেনি প্রসাধনীর বাজার। তবে রমজানের শেষ দিকে বেচাকেনা বাড়ার আশা ব্যবসায়ীদের। আমাদের এখানকার পাইকারি বাজারটা তো বেশ বড় বাজার এবং আমাদের এখান থেকে ধরো টোটাল উত্তরাঞ্চল, তোমার এপাশে দিনাজপুর, রংপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, পার্বতীপুর টোটাল এলাকাটা আমাদের এখানটা কাভার করে। এখানকার ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত 2 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হয় সৈয়দপুরে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের আলাদা অভিযানে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ সহ 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে। বিকেলে
গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে 2 মামলায় বিচারক 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায় 16 ও 17 মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় নতুন বাজার, গার্ডেন সিটি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে পৃথক 2টি অভিযান পরিচালনা করা হয়। এতে নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ আরসার 10 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে 21 লাখ টাকা ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে বিদ্ধ করে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে। পবিত্র রমজানের মধ্যে উপত্যকাটিতে বড় ধরনের আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে এই হামলা চালায় তারা। এদিকে গাজায় সংঘাতের সুযোগে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও বন্দী 59 জন ইসরায়েলি জিম্মি। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শর্তে তাদের সবার মুক্তি নিশ্চিতে অস্ত্রবিরতির চুক্তির দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল 1 মাসের বেশি সময় আগে। স্বেচ্ছায় যে আলোচনা থেকে সে সময় সরে দাঁড়ায় ইসরায়েল। গাজা উপত্যকায় ফের আগ্রাসী আক্রমণ শুরু এবং মাত্র কয়েক ঘন্টায় 300-র বেশি ফিলিস্তিনিকে হত্যার কারণ হিসেবে জিম্মিদের ফিরিয়ে না দেওয়ার কথা উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অথচ চুক্তি এগিয়ে নিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে কায়রো বা দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে প্রতিনিধি পাঠাতেই চাননি যুদ্ধবাজ এ নেতা। অন্যদিকে যুদ্ধে ইতি টানার লক্ষ্যে বাকি সব বন্দীকে মুক্তি দিতে রাজি বলে জানিয়েছে হামাস। The equipment, as your reporters just indicated, are not getting in, and the Israelis counter that with accusations that Hamas is not honoring. পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে প্রতিনিধি পাঠালেও নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ইসরায়েল ও হামাসের মতপার্থক্যের ব্যবধান এতটাই বেশি যে তাতে সেতুবন্ধনের কোনো সহজ পথ খুঁজে পাননি মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবারও হামলা শুরু করে বন্দীদের ফেরাতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর প্রতি সে বিশ্বাস নেই খোদ ইসরায়েলিদেরও। The Israeli hostages are truly physically languishing, which means that very few Israelis are buying Netanyahu's claim. ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করতে চাওয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন সংস্থাটির 1.5 শতাধিক সাবেক কর্মকর্তা। এদিকে গাজায় নতুন করে সংঘাতের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ স্থগিত হয়েছে। ঘুষ, প্রতারণা সহ নানা অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী কি স্রেফ সিংহাসন বাঁচাতেই ফের যুদ্ধ উস্কে দিলেন? নুসরাত কামাল, এখন বিশ্ব। 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে দেশে আসেননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। তাইফের অনুশীলনে সন্তুষ্ট কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা মুখিয়ে আছেন হামজা চৌধুরীকে নিয়ে ভারতকে হারানোর। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। হামজা চৌধুরী জ্বরে আক্রান্ত পুরো দেশ। ঠিক পরদিন থেকেই সবার চোখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অপেক্ষা আরেক প্রবাসী ফাহমিদুল ইসলামের জন্য। ইতালিয়ান লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে শুরু থেকেই লুকোচুরি করে বাফুফে। অপেক্ষায় রাখে গণমাধ্যমকে। শেষমেশ হেড কোচ এসে জানান, দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করলেও জানা গেছে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুলকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন কোচ। Hamidul has not traveled to Dhaka. He was with us for 1 week in Saudi. He has done well. He was a talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. He did a good job. হামজার সঙ্গে এখনো সরাসরি দেখা হয়নি কোচ কিংবা দলের কারোরই। তবে এরই মধ্যে তাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। কোচও আলাদা করে বললেন এই ব্রিটিশ প্রবাসীর কথা। We will have a lot of impact in the team for sure. His leadership, his professionalism, and I think he's also very excited to play with the national team. We have a lot of respect for Indian national team, especially playing away, playing in their home. It will be a really tough challenge.
very tough match, but we do believe that we are more ready than ever. গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ভারত ফিরিয়েছে অবসর নেয়া সুনীল ছেত্রীকে। তাই সব দিক থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন হামজাদের গুরু। ম্যাচ খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে ভারতের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন ক্যাবরেরা। We believe that we have been training and playing together for almost 3 years, almost the same group, especially in the last 2 years. It's always good to have a more competitive match, let's say, but we have done our best to try to get those matches. প্রতিপক্ষের মাঠে 25 মার্চ নিজেদের কতটুকু মেলে ধরতে পারবেন হালের সেন্সেশন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা তা সময় বলে দিবে। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আর্থার প্রধান আতাউল্লাহ সহ 10 সদস্য গ্রেপ্তার, 6 জন 10 দিনের রিমান্ডে। বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সুপারিশে দিতে সেদিন পর্যন্ত সময় চেয়েছে বিএনপি, জামাত, এনসিপি। ভোটে দেরি হলে বসে থাকবে না বিএনপি, হুঁশিয়ারি নেতাদের, টাল বাহানা না করে দ্রুত নির্বাচনের দাবি। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশের বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি, সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয় দরকার নির্বাচন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকা জব্দ, সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু বাড়ছে, নিহত বেড়ে 413 জন, আক্রমণ আরও জোরদারের হুঁশিয়ারি নেতানিয়াহু। এই ছিল শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।